হ্যালো রাসেল। হ্যাঁ মা বলো। হ্যাঁ তুই কোথায় রে? বললাম যে তোর বাবার জন্য খাবার দিয়ে আসতে হবে, আর তুই বাইরে চলে গেলি হট করে। ও, ভাত দিয়ে আসা লাগবে না? এসব বাদ দাও তো। এই প্রত্যেক দিন ওই বাবা নদীতে মাছ ধরে আর আমার প্রত্যেক দিন যায় ভাত দিয়ে আসা লাগে। এই কাউরে দিয়ে পাঠাও, আমি একটু বাইরে আসছি। ও, তোর বাবা যখন বড় বড় মাছ ধরে নিয়ে আসে তখন তো গিলতে পারিস ভালোই, আর এখন ভাত করায় দিয়ে আসতে পারতেছিস না। বেচারাটা সে কোন ভোরে গেছে, নদীতে জাল ফেলে বসে আছে। বললাম যে একটু ভাতটা দিয়ে তুই চলে আসবি। কেন, তোর কি হয়েছে রে? তুই রাগ করে আসিস এইভাবে? তুই তো এরকম করতি না। তোর বিয়ের কথাবার্তা বলছি, কথাবার্তা হচ্ছে, বিয়ে হাদি করার জন্য তুই উঠে পড়ে লাগেছিস। তোর বিয়ে দিয়ে দেবো না, আয় বাবা আয়। ভাতটা টক করে যায় তোর বাবার ওখানে দিয়ে তুই চলে আয়। তোর সাথে আমার কথা আছে। মা সত্যি বলছো? তোমরা আমার বিয়ে দেবে তো? হ্যাঁ, আমি কি তোকে মিথ্যা বলছি নাকি? আরে পাগল ছেলে, তোর জন্য মেয়ে দেখাশোনা করা হচ্ছে, তুই এ নিয়ে চিন্তা করিস না। আর শোন, তুই ভাত করা বাপ আমার, তোর বাপের কাছে ভাত করা দিয়ে তুই চলে আয়। তোর সাথে আমার একটু কথা আছে, তুই আসলেই বুঝতে পারবি। দেখবি তোর যে কত ভালো লাগবে। তুই আগে আয় না বাড়িতে। তোমার চেনা আছে। এর আগেও তুমি এই কথাই বলিছো যে কয় কথা আছে, আয় তোরে টাকা দিব নে। ওই আসার পরে ওই 50 টাকা 100 টাকা ধরায় দাও, ওতে আমার চলে নাকি? বন্ধু মহলে গেলে কত হাত খরচ লাগে তুমি জানো? তুমি তো কোনো কথাই আমার খালি ওই লোভ দেখে দেখে বাপের ভাত করা খালি পাঠাইতে বলো। আমার আর যাইতে ইচ্ছে করতেছে না। কি বলবা তুমি? কি কথা আছে তোমার সাথে আমার? হে বাদান, তোরে সত্যি আজকে এই দেখ, আমি একদম ফাঁকি দেব না রে। সত্যি, তোর যখন বিয়ের বয়স হয়েছে, নিজে মুখে যখন একটা ছেলে বিয়ের কথা বলে বুঝিস না, তখন তো তোর ফুল ফুটছে রে। এই জন্য বলতেছি, তোর সাথে আমার একটু প্রাইভেট কথা আছে। তুই আগে আজকে আয় না বাড়িতে। বাপ আমার ভালো। বেচারাটার খিদা লাগে গেছে, কতক্ষণে বেলা হয়েছে না? বুঝিস না বাপ, তুই তো এক ফোঁটা ভাত খেয়ে বাড়িতে বেরোয়েছিস, সে তো এখনো না খেয়ে আছে রে। তুই টপ করে এসে তাকে এই ভাত করা দিয়ে তারপর তুই বাড়িতে চলে আয়। বাড়িতে তো কেউ নেই, বাড়িটা ফাঁকা। তোর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে বুঝিস না। তুই এই কথা কি মোবাইলে বলা যায়? তুই আয়, তারপরে তোকে বলছি। দেখিস, তাড়াতাড়ি তোর বিয়ের কথা, মানে তোর বিয়ের ব্যবস্থা করবো, আর তোর আরো তাড়াতাড়ি বিয়ে করতে মন চাইবে। আমি তোকে দারুণ কিছু শিখিয়ে দেব। আর এটাই আমি মনে মনে ভাবতেছি, তোর বাবা তো বাড়িতেই থাকে না। ওই রাতে দিনে ওই নৌকার উপরে জাল নিয়ে, এখন সে জেলে সাজছে। মাছ মেরে মেরে খাওয়াবে, গাদি করবে। পায় না, ওই 2 দিন 3 দিন পর ওই মাছ পায়। সেই মাছে ওই কোনো রকম চলে আর কি। ওই ব্যাংকে যদি আমার ওই টাকাগুলো না থাকতো, তো তোরা আজকে কি যে হতে, তোদের খাওয়া দাওয়া বুঝতি। এখন তো বুঝতেছিস নি কিছু। তোর বাবার ওই মাছ মারার নেশাটাই গেল না। খালে নদীর ধারে ধারে পড়ে থাকে। আর এই দেখ যে তার যুবতী বউ, তোর আমি মা, এই যে সুন্দরী মা, এই যে আমি রাতের পর রাত দিনের পর দিন আমাকে পড়িয়ে থাকি, তোর বাবার তো খালি মাছের নেশায় নদীতে খালি পড়ে থাকে। তা আমার কি হয় তুই জানিস না? তুই তো বিয়ে বিয়ে করতেছিস, তোর ঘরে একদিন এরকম সুন্দরী মা থাকতে তোর মায়ের খেয়াল খুশি নেই, খালি বিয়ের চিন্তালি পড়ে আসিস। তুই আগে আয়, তোর সাথে আমার কথা আছে। দেখবি অনেক ভালো লাগবে, পরে অনেক কিছু শেখাবো। আসবি বাপ, আয়, এসে ভাত করা দিয়ে সোজা বাড়িতে আয়। তোর কোনো জায়গায় যাওয়া লাগবে না। আর তুই বিয়ে বিয়ে করতেছিস কেন? তোর বিয়ের স্বাদ আমি তোকে সবকিছু শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। অনেক কিছু তোরে শেখাবো রে। দেখবি তোর অনেক ভালো লাগবে। আমি কি দেখতে শুনতে সুন্দরী কম? আমাকে তোর ভালো লাগে না? এ বাবা। তাই? মা শোনো, তোমারে আমার ভালো লাগে না মানে এই একটা কথা বলে নাকি? তোমারে তো আমার অনেক ভালো লাগেই। কিন্তু ভালো লাগে কি হবে? তুমি তো আমার মা, আমি তো তোমার সন্তান। আমি বাইরে এসে তোমার কাছে এই যে খিজে করতেছি, যাইতে চাচ্ছি নি দুটো টাকার লোভে। তুমি আমারে দুটো টাকা দিলে পারে আমার পকেট খরচাটা চলে যায়। ভাত তো আমি বাবা দিয়ে আসবোই। এর বাইরে এবার তোমার সাথে আমার কিসের প্রাইভেট কথা আছে এটা তো বুঝলাম না। কি আমি গেলে তুমি কি করবা, কি শেখাবা আমারে বলো তো? আরে বাবা, হুদু হুদু তো খালি বিয়ে করলেই হয় না, সংসার করা শেখা লাগবে না? পরের মেয়ে নিয়ে এসে কিভাবে চালাবি, তার সঙ্গে কি ধরনের আচরণ করবি, কিভাবে সংসার করবি, কিভাবে থাকতে হয়, এগুলো আগে বাবা মা ছেলেকে, ছেলের সন্তানদের শেখায় না? তোর তো এখন ভাবি টাবি কেউ নেই যে তাদের কাছ থেকে শিখবি। আমি ফ্রি মাইন্ডে তোকে সবকিছু বুঝিয়ে শিখিয়ে দেব, যাতে সংসার করতে তোর কোনো সমস্যা না হয়, বুঝতে পারলি? আর এটা ইয়ে করতে, এটা প্র্যাকটিক্যাল আমি তোকে শিখিয়ে দেব, হাতে নিয়ে হাতের কলমে শিখিয়ে দেবো। বুঝতে পারলি? তুই আগে আয়, তখন বুঝবি। দেখবি তো তাড়াতাড়ি আরো বিয়ে করার স্বাদ চাকবে রে মনে। তুই তো আসতেছিস না ভয় করে। তুই বাড়িতে আয়। তোর আমি মা, তোর কি আমি কোনো ক্ষতি চাইবো? দেখবি অনেক ভালো লাগবে। আর বাদান শোন, আমি একটু অনেকদিন এইভাবে রে, আমার তো ভাল লাগে না জানিস। তোর বাবা দেখিস না, ওই মাছ মারতে যায় রাতে, সপ্তাহে কমপক্ষে 3 দিন 4 দিন ওই রাত ধরে কারের সাথে ওই আকমলের বাপের সাথে নৌকায় যায় মাছ মারে। বাউলি জাল নিয়ে ইলিশ মাছ ধরার ধান্দায় থাকে।
ওই পায় না দুই দিয়ে একটা পায় ওই দিয়ে ওই সে মাছের নেশা দেয় তার বড়, তার যে ঘরে সুন্দরী রূপবতী বউ ফেলে যায় থাকে, তার ওই দিকে কোনো খেয়ালে নেই, মাছ মাছ নিয়ে পড়ে আছে। আর তোর মতো একটা ওই রকম জোয়ান মধ্যে ছেলে, লাইক ছেলে হয়ে উঠছিস, বিয়ে কাজ বাদে কাল বিয়ে করবে, আর তোর মতো ছেলে থাকতে আমার এতটা কষ্ট হচ্ছে, তা কি হয়? তুই আমার একটু সেবা যত্ন করতে পারিস না? সবকিছু আমি তোকে এত ভেঙে বলবো কেন? আমি তো তোর লজ্জা ভেঙেই দিচ্ছি, তুই আসবি কিনা তাই বল। বাজানা ওর ভালো আয়, তোকে আমি নিজে হাতে অনেক কিছু শেখাই দিব, পারবি না তুই আসতে? আর শোন, এতদিন পরে কি এমন জ্ঞান অর্জন করছিস, আমি তোর পরীক্ষা নেব, দেখি তুই কি শিখছিস। এত বিয়ে বিয়ে করে পাগল হয়েছিস, তুই বাড়িতে আয় তো আগে, তারপরে তোর সাথে আমি সব কথা বলবো। বাইরে থেকে কি সব কথা মোবাইলে শোনা যায়? আর শোন, তুই আমার সাথে কথা বলছিস, তোর পাশে আবার কেউ নেই তো? তোর পাশে যদি আবার তোর কাছের কেউ থেকে থেকে থাকে, একটু ফাঁকে যা, কথা বলতেছিস যেরকম আমি তোর সাথে প্রাইভেট কথা বলতেছি, একটু ফাঁকে দে আমার সাথে কথা বল, তাহলে আমি একটু কথা বলে মজা পাবো না, তুইও একটু ভালো লাগবে, বুঝতে পারছিস? তোর আর আমার যে কথা হয় এগুলো মানুষ শুনলে কবে কি, হ্যাঁ? একটু ফাঁকে যা বাপ, তারপরে কথা বল। মা শোনো, আমি তো ফাঁকেই আছি, বিশ্বাস করো। আমার 2-3টা বন্ধুর সামনে আমি ছিলাম, ওরা সেলুনে বসে, আমি বাইরে আড্ডা মারতেছিলাম, তোমার ফোন পেয়ে আমি একটু ফাঁকে চলে আসছি। বলো তো, চিন্তা নেই। আচ্ছা মা, একটা কথা সত্যি করে বলো তো, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, আমি বাড়িতে আসলে তুমি আজকে টাকা দিবা না? তুমি আমার আজকে নিজ হাতে কলমে প্র্যাকটিক্যাল অনেক কিছু শিখিয়ে দিবা, বুঝিয়ে দিবা, সংসার শিখাবা, তার মানেটা কি? কি শেখাবা? আমি মনে হয় কিছু জানি না, আমি এমনিই বিয়ে বিয়ে করে পাগল হয়েছি। হ্যাঁ, কি শিখবা তুমি? নাকি নিজের স্বার্থটা দেখতে চাইছো? আগে সেটা বলো, তারপরে আমি ভেবেচিন্তে দেখবো কি করা যায়। তুমি আমার মা, কোন লজ্জায় তুমি এই ধরনের কথা বলো? হ্যাঁ, লজ্জা করে না? শোনা রে, লজ্জা করলে কি আর পেট ভরে বল? এভাবে তো আমি আর পারতেছি না। আচ্ছা শোন, ওই আমি যদি হচ্ছে ওই বাইরে কারোর সাথে যদি কোনো কিছু করি, তোর মায়ের মানিজ্য থাকবে তুই বল? তোদের মানিজ্য থাকবে? এইটা ভেবে আমার কথা শোন, আমি তোকে যা বলি তুই তাই শোন। তুই সোজা বাড়িতে আয়, ওই বাইরে থেকে পকর পকর না করে সোজা বাড়িতে আয়, আমার সাথে সরাসরি কথা বল। আচ্ছা, তুই যে এত বড় হয়েছিস, তোর বাবার সাথে যে এতদিন আমি সংসার করতেছি, তুই কোনো কিছু কি কোনোদিন দেখেছিস বা শুনেছিস বা বুঝেছিস? এটা বলতো আগে। আমার তো মনে হয় তুই কোনো কিছু অভিজ্ঞতা নিয়েছিস, কি অভিজ্ঞতা অর্জন করলি একটু বলতো, যে এত বিয়ে বিয়ে করতেছিস। ও, এখন এই কথা বলতেছো? তোমরা যে পাশের ঘরে ঠাকুর ডুবাইছো, এটা আমি কত শুনেছি, কত আওয়াজ পাইছি, আবার আজকে এই কথা বলতেছো। ওখান থেকেই তো আমার মনের মধ্যে এত কিছু উদয় হয়েছে, আমি মনে হয় বুঝি না। ইদানিং যেন বাবা জেলে হয়েছে, নদীত পড়ে থাকে, তাই কোনো কিছু আওয়াজ পাই না, কিছু শুনি না। আগে তো কত কিছুই শুনতাম, মনে মনে হাসতাম। তোমার কি কোনোদিন বলেছি নাকি? আর আমার ওই সে থেকে মানে মনের মধ্যে সাধ জাগছে যে আমি পরের মেয়ে নিয়ে এসে সংসার করব। এখন আমি বড় হয়ে যাইনি, আমার জন্য তোমরা মেয়ে টেয়ে দেখো। বলিস কি রে পোলা, তার মানে তুই আমাদের ঠাকুর ডুবানো দেখছিস, শুনছিলি? তাই তো বলিস, আমার পোলাকে এত তাড়াতাড়ি তোর সমজুটির কত ছেলের এখন পর্যন্ত বিয়ের কথাই মুখে আনে না, তুই এত তাড়াতাড়ি পরের মেয়েরে ঘরে নিয়ে আসতে চাচ্ছিস? এখন পর্যন্ত কোনো কর্ম শিখিস নাই, কোনো কিছু চাকরি বাকরি হলো না তোর, তুই পড়াশোনা করিস, আর তুই এখনই বিয়ে বিয়ে করতেছিস, নিয়ে এসে পরের মেয়ে নিয়ে এসে খাওয়াবে কি আগে বল? এতদিন আমি বলতেছি কি, যতদিন তুই নিজে পায়ে না দাঁড়াস অতদিন আপনি বিয়ে বিয়ে করবি না। আমরা তো তোকে ভালো সুপাত্রী দেখে বিয়ে সাথে দেবো রে বাপ। আমরা তো তোকে, তুই আমার একটা সন্তান, তোকে কি যেখানে সেখানে বিয়ে দিতে পারি বল? আগে নিজে পায়ে দাঁড়া, নিজেকে একটু প্রতিষ্ঠিত কর, তারপরে দেখবো। কিন্তু বাজানো আমার ভালোই, এতদিন একটু মায়ের খেয়াল খুশি রাখ। তোর মাও তো আসলে দেখ, তোর বাবা এদের যে তাল শুরু করছে, ওই নদীতেই থাকে, আমি মাছের প্রতি যে এত কি হয়েছে, নদীতে আসতেই চায় না, রাত্রে ওনার ভাত দিয়ে আসা লাগবে। এই কি শুরু করছে বল? আর আমি এই যে এইভাবে থাকি, আমার তো ভালো লাগে না বাদান। তুই আমার সাথে একটু সময় সুযোগ দে, আমাকে আদর আপ্যায়ন কর, দেখবি তোরও ভালো হবে। আর তোকে অনেক কিছু শেখাবো আমি নিজ হাতে রে, কিভাবে সংসার করতে হয়, কিভাবে পরের মেয়ের সঙ্গে কেমন আচরণ করতে হয়, তারপরে বিয়ের জীবনের স্বাদটা কেমন, অনেক কিছু আমি তোকে শেখাবো। মা হিসাবে ফ্রি মাইন্ডে তোকে অনেক কিছু বুঝিয়ে দেবো। তুই বুঝিস না এটা আমি তোকে কি বলতে চাইছি? তুই এখন তোর বাবার আর আমার এত কিছু শুনেছিস বা দেখেছিস, এখান থেকে তোর অভিজ্ঞতা হয়েছে, তোর বিয়ে করার স্বাদ জাগছে, এখন আর ওই রকম করতেছিস কেন? এসে একটু মাকে সময় দে, পারবি না? মার কাছে একটু আদর আপ্যায়ন নে, মায়ের কাছ থেকে নে, মায়ের ভালোবাসা নে। তোর মতো ছেলেকে তো আমি কখনো সেই ছোটবেলায় দেখছি, তোর কোথায় কি আছে আমি তো ভালো করেই জানি। এখন বড় হয়েছিস না জানি, তুই তো তোর বাবার মতোই জোয়ান মতো হয়ে উঠছিস রে। এখন তো বিয়ের কথা বলবি, আর তোকেই তো আমার দরকার। তোকে দিয়ে আমি অনেক কিছু স্বার্থ হাসিল করব। আমার একদম ভালো লাগে না বাদাম, তুই পক পক না করে বাড়িতে আয়। ওই বাইরে থেকে বগর বগর করতে দিস, কেউ যেন না শোনে। বাড়িতে আয়, তোর বাবা তো থাকে না, তোর একটা ভাই, তুই বাদে আর তোর একটা বোনও নেই। বাড়িতে আমি একা পড়ে থাকি, তুই রাত ভরে বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারিস। তোর মা ওই কি করবে, ওই কোল বালিশ নিয়ে পড়ে থাকে বাড়িতে।
তুই দেখিস না এটা? তুই আজকের থেকে আমার ঘরে থাকবি, পারবি না? পারবো আবার না, কিন্তু তোমার ঘরে থাকলে বাবা যদি কখনো এসে আবার আমার অবজেকশন করে যে কে রে বলা তুই তোর রুম ছেড়ে মার রুমে, তখন আমি কি বলবো বাবারে, তাই বলো আগে। আরে বাবা, এই নিয়ে তুই চিন্তা করিস না তো, তোর বাবারে আমি ম্যানেজ করে নেব। আমি বলবো কি, যে তুমি তো বাড়িতে থাকো না, ওই নদীতেই পড়ে থাকো গা, ওই মাছের কাছেই থাকো, মাছ নিয়ে পড়ে থাকো। আমারে যে এদিকে রাত্রে একা শুইতে ভাল লাগে না, ভয় করে, এই জন্য ছেলেরে নিয়ে এসে মাছের এক জায়গায় থাকে, তাতে কি হয়েছে? এটা বলে তোর বাবারে আমি ম্যানেজ করে নেব। আর তুই শুধু বাড়িতে আসে দেখ না, আমি তোকে সুন্দরভাবে আদর আপ্যায়ন করবো রে বাজান। তোর একটু সেবা করতে চাই, আমি তোকে অনেক কিছু কাছে বসে অনেক কিছু সংসার জীবন শেখাইতে চাই। তুই বুঝিস না কেন? দেখবি তোর অনেক ভালো লাগবে। আর তুই আসলে কি, তোর কাছ থেকে আমি অনেক কিছু আশা করতেছি বাদান, সেটা তুই বুঝিস না। মা সন্তানের কাছে কত কিছু আশা করে, তুই এত এত খুলে শুনতে চাস কেন? তুই আমাকে একটু সময় সুযোগ দে, তাহলে তোর বাবা যদি আমার কাছে নাও থাকে, ওই নদী যেই যদি মাছ ধরার জন্য যদি দিনের পর দিন পড়েই থাকে, থাকুক গা, আমি তাহলে তো চিন্তা করতাম না। আমার একদম ভালো লাগে না শোনা আমার। তুই বাড়িতে এসে আজকের পর থেকে তুই আমাকে সময় দিবি। শোনে, তুই যদি আমাকে ঠিকঠাক মতো একটু সময় দিস, মানে আমার একটু খেয়াল খুশি করিস, আমাকে যদি একটু সেবা যত্ন করিস মা হিসেবে, তাহলে তোকে আমি অনেক নজরে রাখবো রে। প্রত্যেক দিন তোর 100 টাকা করে হাত খরচ দেবো। তুই তোর বন্ধুদের সাথে চুটিয়ে মজা করবি, বাইরে যে আড্ডা দিবি, বুঝতে পারলি? এটা আমি তোর মা হিসাবে তোকে কথা দিলাম। আর শোন, তোর বাবার ভাত দূর তুলাই দিয়ে আসবি, যাতে তোর বাবা আর বাড়িতে না আসে। ওই নদীতে থাকতে চাই, নদীতেই থাকুক গা, মাছ মারুক গা। তাকে ভাত দিয়ে আসবি, যাতে সে আর বাড়িতে আসার চান্স না পারে। এদিকে তুই এখানে থাকবি, আমার সাথে সময় দিবি, পারবি না এটা? তোকেই যেমন লাগবে। তোকে আমি আর কত ভেঙে চুরি বোঝাবো? এরকম সুযোগ কেউ পায় না, হ্যাঁ। আর আমার ছেলে কিচ্ছু বোঝে না, আর ও নাকি বড় হয়েছে, ও এখন বিয়ের কথা বলতেছে। বোকা ছেলে কোনেকা, তুই বুঝিস না এটা? আমি তোকে কি বলতে চাচ্ছি এতক্ষণ ধরে? হ্যাঁ, তো কি এমন তোর বুদ্ধি হয়েছে রে, ঘোড়ার ডিম হয়েছে তোর বুদ্ধি? তুই বিয়ে বিয়ে করিস, পরে মেয়ে এসে তুই কি খাওয়াবি? তোকে যখন সময় হবে তখনই আমি তোকে বিয়ে শাদী দেবো। ততদিন তুই আমাকে চালিয়ে নে, আমার সেবা যত কর, মায়ের সাধন ভজন কর, পরে খালেও নাজাত পাবি, বুঝতে পারলি? আমি তোকে কি বলতে চাইছি যে বুঝতে পারছিস? আমাকে তো তুই অনেক খেয়াল করে দেখছিস। আচ্ছা, একটা কথা বলি রে পোলা, শোন। এই খোকা, আমাকে দেখতে তোর ভালো লাগে না? আমার কি অসুন্দর তুই বলতো? তোমার আবার কি বা খারাপ? তোমার তো সবই ভালো। তুমি আমার মা, তাই বললে আমি কোন লজ্জায় কোন মুখে তোমার আমি এই সমস্ত কথা বলি? তুমি কেমনি করে আমার এই কথা জিজ্ঞাসা করো বলো তো? আমি কিভাবে তোমার প্রশংসা করব? আর মা, একটা মানুষ ভালো হলে সুন্দরী হলে তার সামনের বার প্রশংসা করলে হয়? আমি মনে হয় বুঝি না তুমি কি বলতে চাচ্ছ। আমি সব বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। কিন্তু শোনো, আমাকে প্রত্যেকদিন 100 টাকা করে হাত খরচ দিতে হবে। তা না হলে আমি বন্ধু মহলে এসে কোনো মান পাই না, আমার ইজ্জত থাকে না। ওরা সবাই টাকা পয়সা নিয়ে এসে খরচ করে, আর আমি ওই হুদো হুদো 50 টাকা 20 টাকা দাও, ও দিয়ে হয় নাকি? হ্যাঁ। আর শোনো মা, আমি তোমার একটা কথা বলি। তোমার সবকিছু, তোমার ওই সুন্দর কমল ঠোঁট দুটা, সুন্দরী মুখখানা, মায়াবী মুখ, আর পায়েতে মাথা অব্দি তো খুব হুষ্ট ফুষ্ট গোল ভরা মা তুমি। তোমাকে তোমার অনেক ভালো লাগে, ভালো লাগবে না কেন? বাবা যে কি পাগল, হ্যাঁ, তোমার মতো মারে ফেলে নদীর যায় নৌকায় চড়ে ইলিশ মাছ ধরার ধান্দায় থাকে। মাছ নিয়ে মাছ ধরার তার একটা বাড়তি নেশা। কি পাইছে ওর মধ্যে, কি আছে? ওই নিয়ে পড়ে থাকে। আরে বাবা, এই জন্যই তো বলতেছি যে তোর বাবা ওই মাছ মারার নেশায় নদীতে পড়ে থাক, তার আসার দরকার নেই। আর এদিকে তুই আমাকে সুন্দরভাবে সময় দিবি, পারিস না এটা? বুঝিস না আমি তোকে কি বলতে চাচ্ছি? তুই তো আমার মনে হয় সবই বুঝতে পারছিস, আমার সাথে খালি ঠাট্টা মশকরা করে যাচ্ছিস, তাই না? আমি জানি আমার ছেলে বলে কথা, তুই বুঝিস না একটা কথা হলো, তুই তো সবই জানিস, সবই বুঝিস। আর আমাকে তো এত কিছু ভালো লাগছে। শোন খোকা, তোকে তো সেই ছোট্টবেলায় দেখছি, তোর কোথায় কি আছে আমি তোর মা হিসাবে তো সব জানি রে। কিন্তু তোকে শূন্যতে খাতনা দেওয়ার পরে তারপর থেকে তো তোর কোনো কিছু আর আমি দেখি না। তুই যে বড় হয়ে গেছিস, এই যে কলেজে পড়াশোনা করিস, এখন তোর সমস্ত কিছু যে কত কি হয়েছে, কি কত বড় হয়েছে, এটা আমি একটু অনুমান করি। তবে সেদিন শোন, ওই যে দুপুরবেলা তুই যে তুই তো প্যান করে শুয়ে থাকিস, সেদিন আমার কোন আল্লাদের লুঙ্গি পরে শুয়েছিলি, হ্যাঁ? লুঙ্গি ফ্যানের বাতাসে বুঝে তো ওইটা আমি দেখেছিলাম, এত ভালো লাগেছে। বেশ তো বানিয়েছিস সে, আমার খুব ভালো লাগেছে, খুব স্বাদ লাগছে। ইচ্ছা হচ্ছে যে তোর ওইটা একটা দিন আওলাপ নেই আমি, দিবি না আমাকে? মা, তুমি যে সব কি বলো না, ছি। সেদিন যা হওয়ার হয়েছে ঘুমের ঘরে, আমি তোমার ছেলে না? তুমি দেখছো, তাতে এই কথা বলার দরকার কি? তোমার ছেলে বলে কথা, সবকিছু তো এরকমই হবে, বড় হবে। হ্যাঁ। তুমি কি খুশি হয়েছে? পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ রে খুকা,
তোর ওই সমস্ত আমার খুব ভালো লাগছে, পছন্দ হবে না মানে? এই জন্যই তো বলতেছি যে খোকা আমার পরের মেয়ে ঘরে নিয়ে আসতে চাচ্ছি এত দ্রুত। খোকার তো সময় হয়ে গেছে, জীবনের ফুল ফুটছে, এখন তোকেই তোমার লাগবে বাজান। তোর বাবা দেখিস না দিনের পর দিন তো এভাবে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। ওই মাছ নিয়ে এসে ওই মাছ খাওয়ার স্বাদ, সে তো মাছ রান্না করে দিচ্ছে আর নদীর বসে খাচ্ছে আর মাছ ধরছে। আসলে তো তার টাকা পয়সার কোনো অভাবই নেই, ব্যাংকের থেকে টাকা উঠাচ্ছে আর খায়। কিন্তু তার ওইটা একটা আলাদা নেশা জানিস, তার এটা এখন আমি নিষেধ করলেও শোনে না। ওই দেখিস না, ওই আকমলের বাপের সাথে যায় ওই মাছ ধরে, তার একটা একটা বাড়তি নেশা। এখন কি করে বাধা দেবো বল? কিন্তু এই দিক তোমার ভাল লাগে না। এখন আমি তোর তুই বড় হয়েছিস, তোর কাছে এই সমস্ত বলে বোঝাচ্ছি। তুই যদি আমাকে একটু সেবাজ না করতি, মানে বুঝতে তো পারছিস আমি তোকে কি বলছি। আর এতদিনে যখন তোরও সময় হয়ে গেছে বিয়ে করার, তাহলে কটা দিন পরেই কর না, একটু নিজে পায়ে দাঁড়া, লেখাপড়া মনোযোগ দিয়ে করে একটা ভালো চাকরি বাকরি পা, নিজে পায়ে দাঁড়া, পরের মেয়ের এনে এসে সংসার কর। আর এদিকে ততদিন তুই আমাকে চালিয়ে নিবি। তোর বাবা তো বাড়িতেই থাকে না, আমরা মা ছেলে একটা মেয়ে থেকে আমরা একসাথে জীবন সংসার করলাম, সমস্যা কি? তোর আপত্তি আছে কোথাও? তাই বলে তুমি মা, তুমি কেমন করে এই সমস্ত চিন্তা ভাবনা মাথার মধ্যে নিয়ে আসলে? আমার তো বুঝি না কিছু। আচ্ছা, এত করে যখন বলছো, যদি আমি কি তোমাকে সুখী করতে পারি, ভালো, ঠিক আছে, চেষ্টা করবো না। তবে আমাকে নিয়ে তুমি আর কি কি পরিকল্পনা করছো বলো তো? শোনো, তুমি যাই বলো না বলো, আমার কিন্তু প্রত্যেকদিন হাত খরচের টাকা দিতে হবে, এটা মাথায় রেখো তুমি। তা না হলে আমি তোমার কোনো কথাই শুনবো না কিন্তু। তুই কথা শুনবি না, তোর বাবা কথা শুনবি। হ্যাঁ। আরে বাবা, তুই নাকি আমাকে এর আগে বলছিলে তোর বন্ধুদের সবার বাইক আছে, তোর বাইক নেই, আমি তোর বাইক পর্যন্ত কিনে দেবো। বুঝতে পারলি? তুই শুধু আমার কথা মতো একটু চলাফেরা কর, আমার দিকে একটু খেয়াল খুশি রাখ, তাইলেই আমার হয়ে যাবে। আমি কি কম আছি রে দেখতে শুনতে? হ্যাঁ, কত সুন্দরী আমি। আর তোর মার কিসে কম আছে যে তোকে খুশি করতে পারবে না? তোকে খুশি করার মতো আমার টাকা পয়সা সংসারে আমার যথেষ্ট, আমার মধ্যে মা হিসাবে অনেক ভালোবাসা আছে রে। তোকে দিয়ে তোকে খুশি করতে পারবো। আর তুই সন্তান হিসাবে আমাকে যথেষ্ট নজর রাখিস, একটু খেয়াল খুশি করিস, তাতেই হবে। তারপরে তুই যখন পাকাপোক্ত হয়ে যাবি, আমি তো তোর পরীক্ষা নেব। তুই আমার কাছে পাশ করলে তারপরে তো আমার মতো এরকম জোয়ার মধ্যে হ্যান্ডসাম একটা মেয়ে নিয়ে এসে তোর জীবনে সংসার নিয়ে এসে বুঝে দেবো, তাকে নিয়ে তুই সংসার করবি, বাস মিটে গেল। মানুষ যে কোনো কিছু যাওয়ার আগে আগে প্রশিক্ষণ নেয় না? তো তোকে তো আমি অনেক কিছু শেখাবো রে, এই সুযোগটা তো তুই আমাকে দিবি নাকি? ও, তাই নাকি মা? তুমি আমার প্রশিক্ষণ দেবা, মানে প্র্যাকটিক্যাল? আচ্ছা ঠিক আছে, প্রশিক্ষণ দেবা, আমার শেখায় নাও, ঠিক আছে, আমি রাজি আছি। কিন্তু আমি কি আর ওই আর কারোর মতো পারবো নাকি? যদি তোমার খুশি করতে পারি, তাহলে তো আমি নিজেকে ধন্য মনে করব। আর তুমিও আমাকে শেখাও, তুমি যদি আমাকে খুশি করতে পারো, তাহলে আমি বুঝবো। ঠিক আছে, তুমি চেষ্টা করতে থাকো। আর শোনো মা, আমি এখনই বাড়িতে আসতেছি, বাবার ভাত তুমি বেড়ে রেডি করো। আমি টুকুস করে যাই বাবার ভাতটা দিয়ে বাড়িতে আসবো, তারপরে তুমি আমার কি যেন বলতে চাচ্ছ, কি শেখাবা, কি করবা, সেটা করো না। কিন্তু কথা কিন্তু ওই একটাই, তোমার কাছে আমার বাইক কিনা ওইটা হচ্ছে ভুয়া কথা। আমি জানি তুমি বাইক কিনে দেবে না আমারে, এক্সট্রা একটা দেখাচ্ছ তুমি। পরে তোমার কাজ হয়ে গেলে তখন তুমি কিছুই দেবে না, কিন্তু প্রত্যেকদিন হাত খরচের 100 টাকা দিতে হবে। তাহলে তুমি যখন আমাকে যা বলবা আমি তাই শুনবো, আমি প্রমিস করলাম, ঠিক আছে? আচ্ছা বাবা, আমি তো তোকে এইটাই বলতেছি, তা তুই বুঝিস নি কেন? এদের লক্ষ্মী শোনা আমার, আমার লক্ষ্মী জান, হ্যাঁ শোনা আমার খোকা ভালো। তুই যে রাজি আছিস না, এখন যে আমার কতটা ভালো লাগতেছে তোকে তো আমি বুঝাইতে পারবো না রে খোকা। এই এই কথাটা এতক্ষণ আগে বললে কি হতো? এতক্ষণ আমার বগর বগর করাচ্ছিস, তোকে আমি স্বীকার করাতেই পারতেছি না। তুই আমার এত বড় ছেলে হয়েছিস, তুই তোর মায়ের খেয়াল খুশি রাখবি না? আমার কি লাগে না লাগে সংসারে আমার দেখাশোনা করা, আমার কখন মন ভালো যায় কখন মনটা খারাপ যায়, কেন আমার কি হয়েছে না হয়েছে, তোর মতো ছেলে আমার খোঁজখবর রাখবি না? আর এই জন্য তো তোকে বলতেছি। আর তোকে যেহেতু আমি তোর মা, তুই আমার সন্তান, তোর এখনো জানা শেখার অনেক কিছু বাকি আছে, সেটা আমি তোকে শিখিয়ে নেব। আজকে এই কাজটা করতো যদি তোর কোনো ভাবি থাকতো, তোর আপন ভাবি হোক, চাষ্ট ভাবি হোক, প্রতিবেশী কোনো বড় বোন আপা দিদিমণি কেউ যদি থাকতো, তাদের কাছ থেকে এগুলো শিখে নিতে। এখন তো তোর যৌবনকাল, বিয়ের বয়স হয়েছে, তোকে শেখার অনেক কিছু, দাম্পত্য জীবনের অনেক কিছু শেখার আছে রে, যেগুলো তো তাদের কাছ থেকে তোর শেখা উচিত ছিল, কিন্তু তারা তো কেউ নেই। এখন আমি তোর মা, আমি তোকে শেখায় নেব। যদিও সুযোগ হেতো না, তোর বাপ যেহেতু বাড়িতে থাকে না, গোড়ার ডিমে নদীতে পড়ে থাকে, থাকুক গাও। তোকে আমি এদিকে শিখিয়ে নেব, এটাই তো সুযোগ। তোর বাবা তো এই সমস্ত পছন্দ করে না রে, যে তোর সাথে আমি কথা বললে একটা সময় দিই, বুঝতে পারলি? তোকে আমি দারুণ ভাবে গড়ে তুলবো, যাতে সংসার জীবনে কি শিখতে হয় আর কি করতে হয়, যাতে তোর বাবার মতো ওই জেলে না হস তুই।
তোকে ভালো কর্ম করতে হবে, সুন্দরভাবে জীবনযাপন করতে হবে পরের মেয়েকে নিয়ে, যাতে শান্তিতে থাকতে পারিস, ভবিষ্যৎ জীবনে সুন্দরভাবে সংসার করতে পারিস। তোকে আমি সেটাই শেখাবো। বুঝতে পারছিস আমার কথা? আর এর মাঝখান দিয়ে শিখতে গেলে অনেক কিছু প্র্যাকটিক্যালে মানে এটা ফেস করতে হয়। সেটাই আমি তোকে বললাম, তাহলে আমারও হতো, আমারও ভালো হতো, আর তোরও দেখতে ভালো লাগতো। তোকে আমি দারুণ ভাবে খুশি করব, মানে তুই অনেক কিছু শিখতে যায়, তোর যে কি ভালো লাগবে রে বাবা, তখন তুই বুঝতে পারবি। এখন তো তুই বুঝতেছিস না, তখন তোর ভালো লাগবে, তখন তুই বুঝবি যে মা, প্রত্যেকদিন তুমি আমার শেখাও না, আমার যে খুব ভালো লাগতেছে। তখন তোকে আমি কিন্তু আর এইভাবে শেখাতে চাইবো না, দেখবি তুই নিজের থেকে তখন শিখতে চাইবি। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? আর শোন, এই ভালো লাগা জিনিসটা তোর আর আমার মধ্যে থাকবে, কাউকে বলিস না। আর তোর বাবা যখন মাঝে মধ্যে নদীর থেকে বাড়িতে এক হাত ঘুম পাড়ার জন্য আসে, তখন তুই একটু ফাঁকে ফাঁকে থাকিস, শিখতে চাইস না আবার তখন। বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? আর শোন, অনেক কথাই তো হলো, ওই ওখান থেকে বকবক না করে সোজা বাড়িতে এসে ভালো মানুষের বাচ্চার মতো সোজাই ভাত করা নদীর যায় তোর বাপের দিয়ে আয়। সে আবার এতক্ষণ বেলা হয়ে গেছে, মা খাইয়ে পড়িয়ে আছে, সে আবার বাড়িতে এসে হুমড়ে গায়ে পড়বিনি, তার আগে ভাতগুলো দিয়াই যে একটু খাওয়া দাওয়া করে আরাম এসে রেস্ট নিক নদীতে, নৌকার পাড়ে ঘুমাক, আবার উঠে এসে মাছ টাছ রাত্রে ধরবে না, আবার সন্ধ্যা একবার যায় ভাত দিয়ে আসিস নে। আর এই সুযোগে তুই আমার কাছে আয়, তোরে আমি যা বললাম সেগুলো একটু করি, একটু শেখাই। তোর সাথে আমার দুই দিন ধরে কথাও আছে, অনেক কিছু বলার আছে। তুই আয় আগে বাড়িতে, তারপরে তোকে সব ভেঙে চেড়ে বলতেছি। বুঝতে পারলি? আচ্ছা মা, তাহলে ফোনটা রাখো, আমি এক্ষুনি বাড়িতে চলে আসতেছি। টাকা 100 রেডি করো, তারপরে আমি বাপের ভাতটা নিয়ে ভাত দিয়ে এসে তারপরে তোমারে দেখতেছি তোমার কি শেখাবা, তুমি আর কি বলবা। তো ঠিক আছে, রাখো। আচ্ছা, দেরি করিস না, চলে আয়। ওকে, চলে আসছি। বাই বাই। তো বন্ধুরা, মায়ের সাথে ছেলের এই রোমান্টিক আলাপ শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছে কিন্তু। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। আজ এই পর্যন্তই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। মা শোনো, আমি তোর সৎ মেয়ে হলো, আমি তোমাকে মায়ের মতোই দেখি। আর আঙ্কেল, আপনাকে বলছি, আপনি আমার বাবার আড়ালে, বাবা যখন থাকে না, আপনি এই সুযোগে এসে আমার মায়ের সঙ্গে প্রতিনিয়ত কাজ সেরে চলে যান, এটা কিন্তু আপনি মোটেও ঠিক করছেন না। আর মা, আমি তোমার এবং এই আঙ্কেলের এই সমস্ত কৃতিকর্ম কিন্তু আড়াল থেকে মাঝে মধ্যে সবই দেখি, ফলো করতেছি যে তোমরা আসলে কি করো। আল্লাহ জানে তোমার এই বাকি দুইটা সন্তান আমার বাবার না আঙ্কেলের, এটা আসলে আমি একটু কনফিউজ আছি। বুঝছো? তো বন্ধুরা, আমার বাবার বন্ধু, উনি মাঝে মধ্যেই আমার মায়ের সঙ্গে, মানে বাবা যখন থাকতো না, এই ফাঁকে এসে কাজ ছেড়ে চলে যেত। এটা আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম। আর হঠাৎ একদিন তাদের দুজনকে একসঙ্গে রুমের মধ্যে ধরে ফেললাম, যে চলুন আজকে এই গল্পটা আপনাদের মাঝে শেয়ার করব। আর তার আগে হ্যাঁ বন্ধুরা, গল্পটা সম্পূর্ণ না শুনলে একদম মজা পাবেন না, কারণ এই গল্পটা শুনলে আপনাদের যে কি হবে বুঝতে পারছেন। আর এক্ষুনি আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক দিন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। চলুন শুরু করে দেখ আজকের গল্প। তো বন্ধুরা, আমার বাবার বন্ধু, আমার বাবা যখন বাড়িতে থাকতো না, তখনই মাঝে মধ্যেই আসতো, এসে আমার মায়ের সঙ্গে ইটিস পিটিস গল্প করতো। মানে আমি এতটা কিছু মনে করতাম না, কিন্তু দেখি মাঝে মধ্যেই আমার বাবা যখন অনেক রাত করে বাড়ি ফিরতো, আমার বাবার বন্ধু এই খোঁজ খবর নিয়ে উনি টুক করে, মানে রাত 9টার পরে বা 10টায় এরকম সময় আমাদের বাড়িতে আসতো। এসে মা তাকে চা দিয়ে বা বিস্কিট দিয়ে আপ্যায়ন করতো, তাদের রুমে বসে হ্যাঁকি হা হা করে গল্প এ সমস্ত করতো। তা আমি এটা আসলে প্রথমে মাইন্ড করতাম না। তারপরে হঠাৎ দেখিস তারা দরজা লাগিয়ে দিত, তা আমি ভাবতাম যে হয়তো তাদের কোনো পার্সোনাল কথা, আর উনি তো মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসেই, এটা ভেবেই অতটাও কিছু মনে করতাম না। তারপরে দেখি মানে এইটা আসলে মাঝে মধ্যেই করে এরকম আচরণ। তো আমি কি করব, এটা ভেবে লুকিয়ে লুকিয়ে তাদের দেখার চেষ্টা করলাম। তারপরে দেখি ও বাবা, মানে আমার মা এবং আমার ওই বাবার বন্ধুটা মানে এই সমস্ত কৃতিকর্মে একদম লিপ্ত হয়ে গেছে, মানে সেই করা করে, মানে এইটা আমি আসলে অনুভব করে মানে তাদের ধরলাম। তারপর হঠাৎ একদিন দরজায় নক করলাম, দরজায় নক দিয়ে বললাম যে মা, দরজাটা খোলো তো। তখন আমার মা বলছে, একটু পরে খুলবো, তুমি পরে আসো, আমাদের একটু জরুরি কথা বলছি, তো তুমি বোঝো না এটা? তখন আমি
মানে চুপ করে গেলাম। তারপরে আবার একটু পরে 2 মিনিট পরে আবার বললাম যে মা তুমি দরজাটা খোলো, কথা আছে তোমার সঙ্গে আমার জরুরি, তুমি খোলো তো, তোমার কোনো কথাই আজকে আমি শুনবো না। তখন মা এসে দরজাটা দেখি খুলে দিল। খুলে এখন বাবা আমি তার মায়ের দিকে চেয়ে দেখি মায়ের চুল আওলা ঝালা, মানে কি যে একটা অবস্থা, মেক্সি পরা আছে মানে আওলা ঝালা। আর বাবার আঙ্কেল তো কেমন যেন থরথরা কাঁপতেছে ভয়ে। আসলে সে তো বুঝতে পারছে, বোঝেন না, মানে চোরের ভয় সবসময়। তো আমি এইটা বুঝতে পারলাম এবং বাবার বন্ধুকে বললাম যে আঙ্কেল আপনি এটা কি করছেন? আপনি আমার বাবার বন্ধু, আমার বাবা যখন বাড়িতে থাকে না, আর আপনি এই সুযোগে এসে আমার মাকে দিনের পর দিন এটা করছেন, এটা কি আপনি মোটেও ঠিক করছেন? আপনি বলুন। হ্যাঁ, বন্ধুত্বের সম্পর্কে এই এই তার প্রতিদান? আপনি এটা মোটেও ঠিক করছেন না। আর মা, তোমাকে বলছি, আমি তোমার সৎ মেয়ে হলো তো মেয়ে, তোমাকে কখনো আমি সৎ মা ভাবিনি, আপন মাই ভাবি। আর তোমার মধ্যে যে এরকম নোংরা মেয়ে, তা তো আর আমি কখনোই ভাবিনি। সিসি মা, এটা তুমি মোটেও ঠিক করছো না। আমার বাবার সঙ্গে তুমি এটা প্রতারণা করছো দিনের পর দিন। আল্লাহ জানে বাকি এই যে পরে যে 2টা সন্তান হয়েছে তোমার, এটা তোমার না আমার এই আঙ্কেলের, এটা আসলে আমি একটু কনফিউজ আসি। তখন আমার মা বলে চুপ, একটা কথাও বলবা না, তুমি বেশি পেকে গেছো না, তোমার বাবাকে এসব কিছু বলো না। আর শোনো, তুমি যদি তোমার বাবাকে এই সমস্ত কিছু বলে দাও, তাহলে কিন্তু তোমারও অবস্থা খারাপ আছে, বুঝতে পারছো? এই বলে মা আমাকে মানে হুমকি দেয়, শাসিয়ে নিল। তারপরে সে আমার ওই বাবার ওই বন্ধুটা আমাকে বলে যে শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যা আজকে দেখছো তা দেখছো, কখনো যদি মুখ দিয়ে এই ধরনের কথা আর কোনোদিন কারোর সামনে বের করছো, তাহলে কিন্তু তোমার অবস্থা ভালো থাকবে না, বুঝতে পারছো? তখন আমার মধ্যে একটু ভয় কাজ করতে লাগলো। হাজার হলো তো আমার আপন মা না, আমার সৎ মা, মানে আমার উপরে কোনো একটা কিছু অত্যাচার বা কোনো কিছু জুলুম এই সমস্ত কিছু করতে পারে, এই ভেবে আমি একটু ভয় পেয়ে গেলাম। তারপরে মা আমাকে 1 যায় 2 যায় মানে অনেক টাকা দেয় হাতে, বলে যে নাও তোমার আঙ্কেল দিয়ে গেছে। হঠাৎ খাবার টাবার নিয়ে আসলে সে নিয়ে আসলে আমাকে দেয়, এনে এই খাবার তোমার জন্য নিয়ে আসছে, তুমি নাও, তুমি এই টাকা দিয়ে মার্কেট করবা, বা নানান রকম লোভ দেখায়। তারপরে আমাকে আমার মা পটাচ্ছে, মানে বলে যে দেখো তোমার এই বাবার বন্ধুটা অনেক ভালো, অনেক টাকার মালিক। আরে তোমার বাবার তো ফকিন্নি, তার ঘরে যে আমি এসে কি জ্বালায় পড়ছি, এখন সন্তানাদি হয়ে গেছে তাই তোমার বাবাকে ছেড়ে কোথাও যেতে পারে না, কিন্তু তোমার এই বাবার বন্ধুটা অনেক ভালো, অনেক টাকার মালিক। এখন আমার তো বয়স হয়ে গেছে, তুমি যদি চাও তাহলে তুমি আমার মেয়েই তো, সৎ মেয়ে হলো তুমি, আমি তো তোমার ক্ষতি করতে পারি না। তোমার এই বাবার বন্ধুর সঙ্গে মানে একটা সময় দাও, একটা দিন, তাহলে দেখবে তোমাকে সে অনেক কিছু দেবে, বুঝতে পারছো? মানে নানান কথা। তারপরে এরকম মানে 1বার 2বার 10বার যখন অফার করে, আমি তো আসলে এতটাও না। তো আমি হঠাৎ একদিন এই কথা আসলে রাজি হয়ে গেলাম, যাচ্ছে ঠিক আছে দেখি তো উনি কি করে। তারপরে হঠাৎ বাবা বাড়িতে নাই, তো উনি চলে আসছে, মামার বাবার ওই বন্ধুটা চলে আসছে, এসে আমাকে বলতেছে যে কেমন আছো, তাই আমি বললাম হ্যাঁ ভালো আছি। আমাকে বলে যে তোর মা কি তোমাকে কিছু বলছে? আমি বললাম যে হ্যাঁ মা তো বলছে, কিন্তু আসলে এইটা কেমন দেখায় না। তা বলে যে না কোনো সমস্যা নেই, তোমার লাগবে কি, তোমার যখন যা কিছু লাগবে সব আমি খরচ বেয়ার করব, শুধু তুমি আমাকে একটু সময় দাও, যেটা আসলে আমি তোমার মায়ের সঙ্গে দিনের পর দিন করে আসছি, তুমি এখানে কোনো আপত্তি করো না। তখন আমি বললাম যে এটা আসলে মা হয়ে আমাকে আপনার হাতে তুলে দিচ্ছে, এটা কি ঠিক করছে উনি? তা বললো যে আরে না, এটা কোনো বিষয় না, তুমি আসো তো। তারপরে আমার হাত ধরে ওই রুমে টেনে নিয়ে গেল, নিয়ে মা বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে বলছে তোরা সাবধানে থাক, আমি বাইরটা দেখছি, কেউ আসবে না। তারপরে উনি আমাকে যাই হোক মানে উত্তম মাধ্যম ভালোই দিল, ভালোই করলো। তো উনি আসলে এটা অভ্যস্ত তো, আর আমার প্রথম দিন একটু কষ্টই হলো, তারপরও খুব মজা পাইলাম, ভালো লাগলো আর কি। কিন্তু যাওয়ার বেলায় দেখি আমাকে 10,000 টাকা হাতের মধ্যে দিয়ে বলে যে আজকে তোমাকে সামথিং দিলাম, ভবিষ্যতে তোমাকে আরো আরো বেশি দিব, বুঝছো? তুমি শুধু আমার কথায় রাজি থাকো, আর আজকে যেটা করলে এইটা মানে মাঝে মধ্যে আমি তোমাকে করব, আর আজকের পর থেকে তোমার মায়ের সঙ্গে আর আমি কখনোই এটা করব না, তুমি শুধু আমার সঙ্গে এটা করবে। আর শোনো, তোমার বাবা যখন বাড়িতে থাকবে না আমাকে একটা ফোন দিও,
বুঝতে পারছো? আরে তোমার বাবা তো তোমাদের সংসারটা চলে আমার টাকায়, তার আমি বন্ধু। সে যখনই অভাবে পড়ে আর সংসার ম্যানেজ করতে পারে না, আমাকে ফোন করলে আমি তাকে অগন্তি টাকা দিই। আর এই টাকা খেয়ে খেয়ে তোমরা এতবার হয়েছো। আর এখন যদি আমার কথা তোমরা না শোনো, আমি তোমার বাবার থেকে বৈমুখ হয়ে যাব, তাকে কোনো সাহায্য করবো না। দেখি তোমাদের দিনপথ কেমন চলে। তখন আমি আবার একটু ভেবে ভেবে মানে একটু বুঝলাম যে আসলে তো আমার বাবা তো এত বড় একটা সংসার পরিচালনা করে, ভালো মন্দ খুব ভালোই খায়, ভালোই চলে। তাহলে সে তার ইনকাম সোর্স তো তেমন নাই, সে তো দিনমজুরি খেটে খাওয়া মানুষ। তাহলে চলে কি করে? তাহলে এই কথা, বাবার বন্ধুই তাহলে বাবাকে চালায়। তো এই ভেবে আমিও রাজি হয়ে গেলাম। আমিও দেখতে শুনতে কম ছিলাম না, মানে তাজা মোটা হুস্টু পুষ্টু, খুব সিয়ারা বানছিলাম আর কি। নিজের প্রশংসা নিজেই করছি বন্ধুরা। তা উনিও খুব মায়েরছে আমাকে ইয়ে করে, মানে মানে ওনার ভালো লাগেছে, এই জন্য বলছে কি যে আজকের পর থেকে তোমার মা আমার জীবন থেকে ডিলেট হয়ে গেল, তুমি কন্টিনিউ আমার সঙ্গে এটা করবা। আর এটাতে যে এত স্বাদ, এটা তো আগে কখনো বুঝিনি, কারণ তুমি এত ভালো। তো উনি খুব মানে আর কি ওনার মুখে রহস্য লেগে গেল। তারপর থেকে উনি যখনই মাঝে মধ্যে আসতো, রাত্রে আসলেও ওই উনি আমাকে নিয়ে এভাবে ইয়ে করতো। তো যাই হোক, উনি খুব পারে। আর আবার এখন ওইটা করতে করতে অভ্যাস হয়ে গেছে তো, তাই আমিও আরো আসলে ওনার কথায় অরাজি থাকি না। আমি সবসময় ওনার কথা সমর্থন করি, এবং উনি আমাকে অনেক টাকা পয়সাও দেয়। পরে এক পর্যায়ে যেতে যেতে হঠাৎ একদিন তার সঙ্গে আমি পালিয়ে গেলাম এবং তাকে বিয়ে শাদী করে ভবিষ্যৎটা জীবনযাপন করতে লাগলাম, এবং বাকি জীবনটা তার সাথেই কাটতে থাকলো। কারণ সেও খুব পারদর্শী ছিল, বাবার বন্ধুটা খুবই পারদর্শী ছিল। আমি এটা আসলে তার পরীক্ষা নিলাম এবং আমার জন্য সেই পারফেক্ট ছিল। এখন এই জন্য বুঝলাম যে মা কেন বাবার আড়ালে তার বন্ধুকে দিয়ে আসলে এগুলা করাতো। এটা আমি পরে বুঝলাম বন্ধুরা। তো আমি তারপর থেকে মানে খুবই সুখী হলাম, এবং মা আমাকে মাঝে মধ্যে বলে যে তোর জামাই নিয়ে তুই শুধু আড়ালেই থাকিস না, আমাকে একটু ভাগ ঠাক দিস, কারণ তুই তো আমার জীবন থেকে তাকে কেড়ে নিলি। তা আমি বললাম যে মা, তুমি আসলে আগে যেটা করতে, এখন তো আমি তোমার মেয়ে আর সে তোমার জামাই হয়ে গেছে, এখন তুমি আর এই সমস্ত দাবি সভা রাখো না। সে শুধু আমারই, তুমি এখানে ভাগ চেও না। তো মা বলে তা কি করে হয়, পুরনো অভ্যাস কি চেঞ্জ করা যায়? পাগলি মেয়ে। আরে যখন ও আসবে একটু আমাকেও দিস ভাগটা, তাহলেই হবে এক আধবার। তাছাড়া আমার আবার মানে ওর সঙ্গে এটাও তো, আমিও নিজে অভ্যস্ত। তোকে দান করছি বলে একদম নিজের করে নিলে আমাকে দিবি না, স্বার্থপর হোস না অতটা। এখন আমি হেসে বললাম ঠিক আছে মা, যখন আমার বাবু টাবু হবে ওই সময় তো আর তার সঙ্গে এটা হবে না, তখন তুমি না হয় তাকে ওই সময়টা ম্যানেজ করো। তো মা হেসে বললো ঠিক আছে, আমি সেই সুযোগের অপেক্ষায় থাকলাম। তো বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে লাইক দিন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণই না অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আব্বু, আপনার ছেলে কোথায়? আরে মা, রফিকুল তো বাড়িতে ঘুমাচ্ছে, বেলা 12টা বাজে, এখনো তো ঘুম থেকে উঠছে না। আসলে ছেলেটা যে কি হইলো। আব্বা শোনেন, ওই আপনার ছেলের সাথে আর আমার মনে হয় সংসার করা হবে না। ওই বাইরে কি ছাইপাস করে বেড়ায়, আজে বাজে ছেলেপেলের সাথে কি খাইয়ে বেড়ায়, ওই রকম মানুষের সাথে কি জীবন সংসার করা যায় আপনি বলেন? মারে, ওকে তো অনেক চেষ্টা করলামই, কিন্তু আসলে কন্ট্রোলে আনতে পারলাম না। আবার মনে করলাম যে বিয়ে শাদী দিলে পরের মেয়ে যখন আসবে সেও একটু চেষ্টা করে কন্ট্রোলে নিয়ে আসবে। তো তুমিও তো ব্যর্থ হয়ে গেলে, এখন কি করব তাই বলো। কি করবেন মানে? এইসব কথা এখন বললেই হবে নাকি? ওই সময় বিয়ে দেওয়ার সময় আপনার ওই ইয়ে ছিল না, মুরুদ ছিল না, হুদো ছিল না? হ্যাঁ, আপনি আপনার ছেলের ভালো প্রশংসা করে আমার সঙ্গে বিয়ে শাদী দিয়ে আপনার সংসারে আমাকে নিয়ে গেলেন। আমি কি দেখতে শুনতে কম রূপসী ছিলাম নাকি? আরে মা, তোমাকে কি কেউ অসুন্দরী বলছে তুমি এই কথা বলতেছো? আমরা তো তোমাকে সুন্দরী দেখেই নিয়ে আসছিলাম। এখন আমার ছেলে যদি ভালো না হয় তাহলে আমি কি করব তুমি বলে দাও। আপনি জানেন না যে একটা মেয়ের কি লাগে? মানে টাকা পয়সা অবর্তন না থাকলেই খালি হয়, মানে আমি ভালো খাচ্ছি, ভালো চলতেছি, তাই আমার হয়ে গেল, তাই হয়, আর কিছু লাগে না? আপনি এটা জানেন না? আপনি পুরুষ মানুষ না? এ বাবা, আমি তো তোমার শ্বশুর, আমাকে তুমি এই সমস্ত বোঝাইতে চাইছো কেন? আমি তো জানি যে আসলে আমার ছেলে সে বাইরে থেকে ওই রকম অবস্থায় এসে শুধু ঘুম আর ঘুমই পারে। বেলা 11টা 12টা পর্যন্ত ঘুম পারে, এটা কি ভালো মানুষের কাজ? এখন আমি তোমাদের ভিতরে ভিতরে কি হচ্ছে এটা তো আর জানি না। ও, তাহলে আপনি যখন জানেনই না,
তাহলে তো আমার কষ্টের কথাটা আপনাকে অবশ্যই আমার শেয়ার করতে হয়। হ্যাঁ রে মা, এত রাগ করে কথা বলতেছো কেন? একটু ঠান্ডা মাথায় কথা বলো। আমি তোমার সব কথাই শুনবো, দেখি কি ব্যবস্থা করা যায়। বলো, তোমার সেই গোপন কি কথা, কি অসুবিধা হচ্ছে তোমার, বলো। লজ্জাও করে শ্বশুরের কাছে এসব কথা বলা যায়, এখন না বলেও পারতেছি না। তো শোনেন, আপনার ছেলে রাত্রে সে বাড়ি ফেরার কোনো টাইম টেবিল ঠিক নাই, সে কখন যায় কখন আসে তার খাওয়ার ঠিক নেই। আর এই রকম ভাবে যখন একটা ছেলে চলাফেরা করে, তার কি ওই সমস্ত খাড়ায়, তার কি ওই সমস্ত বইয়ের যেটা আসলে চাহিদা সেটা কি সে পূরণ করতে পারে? আপনি বলেন, সে কোনো ছেলে যদি তার খাওয়া চলাফেরা ঠিক না থাকে, সে কি তার সুস্থ অবস্থায় কি বইয়ের সঙ্গে ওই সমস্ত দিতে পারে? আপনি বলেন। মানে আমার কোদ দিয়ে কোনো কিছু হয় না। এক কথায় আমি জোয়ান মদ্দা কম না। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে এখনো মানুষ আমার দিকে ফেলফেল করে তাকায় থাকে। আর মানে এ কথা আপনাকে বলতেও আমার লজ্জা আছে, না বলেও আর পারছি না। আর আপনার ছেলে এত সুন্দর রমণীর পাশে শোয়াই রেখে সেও না ডেকে পড়ে পড়ে ঘুমায়, তাহলে এই এই কষ্টটা আমার না? আমার তো দরকার হয় সই মাসে কোনো রকমে একদিন দেয় দেয় না, এইভাবে কি জীবন চলে আপনি বলেন? এখন আমার তো লাগবে। আপনার যদি চান যে আপনার ছেলের সংসার আমি করব, বা আপনার সংসারেও আপনার ওই ভাঙাচুরা ছেলে দূরেই আমি থাকবো, তাহলে আমার একটা ব্যবস্থা করতে হবে। আপনি এখন কি করবেন আপনি জানেন। আচ্ছা, আমি শ্বশুর হয়ে তোমাকে, তুমি যে কথাটা বলছো এই কথার কি ব্যবস্থা করতে পারি তুমিই বলো। কে? আপনার ছেলে মানুষ না? আপনি কি বুড়ো হয়ে গেছেন? আপনার ওইটা প্রথম সন্তান, আমিও আমার বাপের প্রথম মেয়ে। আপনারও একটা সন্তান, আমার বাপেরও আমি একটাই মেয়ে। আপনি কি বুড়ো হয়ে গেছেন? নেকা করেন আপনি? আপনি এখনো যে আপনার ছেলে চেয়ে বেশি জোয়ান। আপনি চাইলেই পারেন, পারেন না আপনি? বাবারে, ওই তোমার শাশুড়িকেও আমার চালাতে হয়, আবার তোমাকেও আমি এদিকে চালাবো? আমি একলা কি করে পারবো, আমি যতই জোয়ান হই। ও, এখন পারবেন না? মুরদ নেই? তাহলে ঠিক আছে, আমি আমার বাবার বাড়ি থেকে আর আপনার বাড়িতে আসবো না। আপনার ছেলের একটা ব্যবস্থা করে বিয়ে শাদী অন্য জায়গায় দিয়ে দেন গা। আপনার সংসারে আমি যাব না, হয়েছে তো? যেহেতু আমার তো লাগবে, আমি এই যৌবন ভর্তি একটা মেয়ে, আপনার সংসারে শুধু খাবার খেয়ে পড়ে থাকলেই যে আমার দিন যাবে? আমার লাগবে না। একটা মেয়ের কি লাগে আপনি জানেন না? আপনি যদি সেটা দিতে না পারেন, তাহলে আপনার শাশুড়িকেই দেন গা, শাশুড়িকে নিয়েই পড়ে থাকেন। আর আপনার ছেলেরই আপনি যা খুশি তা করেন গা। আমি তাহলে আর আপনার সংসারে যাব না, আমি আমার বাবার বাড়িতেই থাকবো। বাবাকে বলে অন্য জায়গায় দেখে শুনে একটা বিয়ে শাদী করবো, ব্যাস। না রে মা, আমি তোমাকে হারাইতে চাচ্ছি না। দেখো, আমি ছেলেটারে খুব ভালোবাসি, আমার একটাই ছেলে, কত মহব্বতের ছেলে। এখন তুমি যদি এরকম করো রে মা, তাহলে তো হয় না। এখন তোমাকে আমার সংসারে ধরে রাখতে হলে যদি তোমার কথাই আমার শুনতে হয়, তাহলে প্রয়োজনে তাই করব। কি আর করার, শ্বশুর হয়ে এখন বলতেও পারতেছি না, লজ্জা লাগে। তবু এখন তোমার কথাই তো রাজি না হয়ে আর পারতেছি না। তাহলে আব্বা, আপনি আমাকে চালাতে পারবেন তো? মানে ওই ওই সমস্ত করতে পারবেন তো, দিতে পারবেন তো ঠিকঠাক মতো? সপ্তাহে 3টা দিন আমাকে দিতে হবে, পারবেন আপনি? এখন না পারলেও পারতে হবে, পারবো না এই কথাটা ভুল। ছেলের চাই তো বেশিই পারবো, কিন্তু সেটা তো বড় কথা না। এখন তোমার শাশুড়িও তো চ্যাংড়া মানুষ, তাকেও তো চলাতে হয়, এটা বিবেচনা করে তুমি কথাটা বলো। ও, এখন আবার আপনি দুই ভাগে ভাগ হচ্ছেন না? আমি ওই সমস্ত বুঝি না। মানে আপনার ছেলের প্রতি আমার কোনো ভরসাই নেই। ও কখন শুবে, কখন যাবে, কখন আসবে, ওটা নিয়ে আমার কোনো আর মাথা ব্যথা নেই। আপনি আমার জীবন জৈবন, এখনো আপনার জোয়ান মধ্যে আছেন, আপনার শ্বশুর হয়েছেন তাই কি হয়েছে? আর আমিও চাচ্ছি না যে দ্বিতীয় কোথাও কোনো জায়গায় বিয়ে শাদী করে। আপনার সংসারেও আমি একটু মায়া জালে আটকে গেছি, ভাল লাগে না। এখন আপনার ছেলে যাই হোক না হোক, আর যাই হোক না হোক, মাতাল হোক আর যাই হোক, ওটা আমার ম্যাটার করে না। আপনি আমাকে ঠিকঠাক মতো নিয়মিতভাবে, মানে যেভাবে আমি চাইবো সেভাবে দিতে হবে। যদি পারেন তাইলে আপনি এসে আমার বাপের বাড়ির থেকে নিয়ে যাবেন। কিন্তু বাবারে, বাড়িতে এই সমস্ত তুমি কখন আমাকে সময় দেবে? মানে বাড়ি ভর্তি লোক থাকে, আমি তো তোমার পাশের রুমেই ঘুমাই, এখন কিভাবে সেটা সম্ভব? তুমি একটু আমাকে বলে দাও। তাছাড়া যদি আবার তুমি আমাকে দায়ী দায়ী করো তাহলে? শোনেন বাবা, আপনার ছেলে সঙ্গে আজ 2টা বছর আমার বিয়ে হয়েছে, কোনো দিন ওই রাত 2টার আগেও বাসায় ফেরে না। এটা আমি গ্যারান্টি, কোনো দিন রাত 2টার আগেও বাসায় ফেরে না। তাহলে এটা কি একটা ভালো ছেলের কাজ আপনি বলেন? এখন এই রাত 2টা পর্যন্ত তো আমি একলা একলাই পড়ে থাকি, আমার একটা সন্তান আদিও হলো না। ও থাকাই না, তার হবে থেকে? আপনি বোঝেন না এটা? আপনি এই রাত 2টার মধ্যে কোন সময় কখন রাত্রে আসবেন বা আমার সাথে সাক্ষাৎ করবেন, এটা আপনি সময় বের করে নেবেন, এর মধ্যে হয়ে যাবে। এ কি 2-4-5 ঘন্টা সময় লাগে নাকি? বোঝেন না আপনি?
বুঝলাম রে বাবা। তো ঠিক আছে, তাহলে আমি আগামী কালকে তোমাকে তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসতে যাব। আর শোনেন, আপনার শ্বশুর হয়েছেন, আপনার লজ্জা ভাঙানোর দরকার। ওই আসার সময় বাজার হয়ে আসবেন, বাজার থেকে আমার জন্য ওই 6 পিস বিভিন্ন রকম কালার দেখে আমার ওইটা নিয়ে আসবেন। আমি তো এটার মাপ জানি না রে বাবা। 36 শুনতে পারছেন তো এবার? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো না। শোনেন, আব্বা অফিসে চলে যায়, মা ওই যে প্রাইমারি স্কুলের মাস্টারি করে, সে ওই স্কুলে থাকে, আমি বাড়িতে একাই আছি। আপনি আসে এটা নিজে হাতে আমাকে কিন্তু এটা পড়াই দিবেন। আপনার লজ্জাকে ভাঙাতে হবে, তা না হলে ওখানে যাই আপনি ওই পুত পুত করবেন, তা হবে না কিন্তু। তাই বলে দিনের বেলায়? হ্যাঁ, তাতে কি হয়েছে, প্রয়োজনে এখানেই একবার হয়ে যাবে। আব্বা মা ওই স্কুলে আর অফিস থেকে আসতে আসতেই মানে তারা তো ওই 3টা 4টার আগে ফেরে না। এখানেই যে একবার হয়ে যাবে, আমি এখান থেকে টেস্ট করব, মানে এখান থেকে একবার হয়ে যাবে। আমার কথা বোঝেন নাই? মানে আপনি কে আমি সুন্দরভাবে এখান থেকে সবকিছু বুঝিয়ে শিখাই নিয়ে যাব, তারপরে বাড়িতে যাই যাতে আর কোনো প্রবলেম না হয় চলতে ফিরতে, বুঝতে পারছেন? আপনার নিজে হাতে ওইটা আমাকে সুন্দরভাবে পড়ায় আমাকে দুদণ্ড তাকায় দেখবেন, মানে শাশুড়ি আর আমার মধ্যে একটু ব্যবধান খুঁজে পাবেন। সুন্দরী কাকে লাগে, কাকে দেখতে আপনার চোখে ভালো লাগে, এইটা আপনার নিজের মধ্যে আগে উপলব্ধি করবেন। তারপরে আপনাকে খুশি করতে যা করতে হয় সেটা আমি করব। আরে আপনার নিজের লোভে পড়েই আমাকে এটা নিজের থেকে করতে চাইবেন? মানে আমার তো কোনো কিছুই আপনার ছেলে আজ পর্যন্ত ইয়েই করতে পারেনি, মানে নড়াচড়াই করতে পারেনি। আপনি সুন্দরভাবে এটা পরিচালনা করবেন, সুন্দরভাবে নিজে দেখে শুনে আপনার মন খুশিতে ভরে যাবে। মনে হবে কি যে আপনি একটা নতুন জীবন পালেন আজকের থেকে, বুঝতে পারছেন? আপনি এই নিয়ে কোনো লজ্জাও করবেন না, কোনো চিন্তাও করবেন না। আমি আপনাকে উজাড় করে সবকিছু দিব, শুধু আপনি সুন্দরভাবে আমাকে জীবনটা পরিচালনা করার জন্য একটু সাহায্য করেন। আপনার ছেলেকে দিয়ে হবে না, সে ইনকাম করে না, আপনার টাকা পয়সা ভেঙে ভেঙে খায় আর ওই আড্ডা মেরে বেড়ায়, কে ছাইপাশ খেয়ে বেড়ায়, কোথায় যায় কি করে। ওই রকম ছেলে আসলে অন্য মানুষের হলে তারা আসলে এইভাবে আশ্রয় দিত না, প্রশ্রয় দিত না। আপনি যে আপনার একটা ছেলে বলে আদর করে আসলে মাথায় তুলে ফেলছেন ছেলেকে, এখন এটা ঠিক করেনি আজকে, যার কারণে আমার এই দুর্দশা হচ্ছে। তো শোনেন, আপনি আসতেছেন তো কালকে, অবশ্যই মিস করবেন না, ওটা নিয়ে আসবেন আর নিজে হাতে কিন্তু আমাকে পড়াবেন, আর এখানে একবার হয়ে যাবে। যদি ভালো লাগে আপনি নিজের থেকে বলবেন যে ঠিক আছে মারে বাড়ি চলো, তারপরে আজকেই আবার দেবা। আমি এই কথার অপেক্ষায় কিন্তু থাকলাম। বাবারে, তুমি যেভাবে বলতেছো আমার তো এখনই আসতে ইচ্ছা করতেছে। আসেন, সমস্যা কি, আমি তো রেডি হয়ে আছি। দেখেন, মানে এইভাবে পড়ে থাকতে থাকতে সবকিছু ছোট হয়ে গেছে, মানে কোনো কিছু ব্যবহার না হলে সে জিনিসটা কি হয়। আর এই জিনিসটা আপনি পাইলে যে কতটা খুশি হবেন বাবা, আমি আপনাকে বোঝাইতে পারবো না। মানে অনেক খুশি হবেন। মানে আজকে যেন আপনি নতুন ভাবে জীবন সংসার শুরু করলেন। আপনি দেখবেন যে কিছুদিন আমার সঙ্গে এইভাবে চলতে শাশুড়িকেই মানে ভুলে যাবেন। এত সুন্দরভাবে আমি আপনাকে খুশি করব। আমার নেই কি, হ্যাঁ? আমি একটা নাদুস নদুস জোয়ান মতা মেয়ে কোলভরা, আরে আমাকে কত ছেলে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। আর সেইটা আপনার ছেলের আসলে কপাল পোড়া, আমার মতো রমণীকে পেয়ে জীবন সংসার সে করতে পারলো না, আসলে এটা তার ব্যর্থতা। আর এই জন্য আমি নিজের মান ইজ্জত বজায় রাখার জন্য শ্বশুরের কাছে এইটা চাইছি। তাহলে কতটা আমি মানে ব্যথিত আপনি এটা বোঝেন, উপলব্ধি করেন। আমি বাধ্য হয়ে, এখন আপনি যদি বুড়ো শ্বশুর হতেন তাহলে তো আর আপনার কাছে আমার চাওয়ার কিছু থাকতো না, নিশ্চয়ই তখন আমার বাবার সংসারে এসে আমাকে নতুন ছেলে খুঁজতে হতো। যখন আপনার একটা উপায় আছে, আপনি মানে হ্যান্ডসাম একটা যুবক শ্বশুর আমার, তাহলে আপনাকে দিয়ে তো আমার বাকি লাইফটা তো পার করাই যায়। আর এর মাঝখানে আপনার ছেলে তো একসময় ভালো হতেও পারে, তাই না? এই জন্যই তো আপনাকে এই কিছুটা দিন আমাকে এইভাবে চালাইতে হবে। আপনি ঠিকঠাক মতো আমাকে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আপনাকে দিয়ে আমারও হবে, কারণ আপনি তো জোয়ান মধ্যে কম না, দারুণ ভাবে আপনি সংসার পরিচালনা করতে পারবেন, আমার কোনো অভাবই থাকবে না। আর আপনিও দারুণ তৃপ্তি পাবেন আব্বা। তো ঠিক আছে, আমি রাখতেছি। ওই আপনি আজকে না, আপনি আগামী কালকেই আসেন, আর ওইটা কিন্তু নিয়ে আসবেন, কিন্তু আনতে ভুলবেন না। আচ্ছা, নিয়ে আসবো না। তো ঠিক আছে, রাখো, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, শ্বশুর আর আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা,
আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নিও, ভালো থাকবে, অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ। হ্যালো আব্বু, আগে বলো তো তুমি কোথায় আছো এখন? কেন রে শেফালি, কি হয়েছে তোর? এই শেপালি শেপালি করে না তো, আগে বলো তুমি কোথায়? আরে আমি কোথায় মানে বাড়িতে তো ছিলাম, এই মাত্র বাইরে আসলাম। কি হয়েছে তোর বল, এইভাবে বলছিস কেন? বাবা কিছু শুনছো তুমি? কই না তো, কি হয়েছে? কি হয়েছে মানে? তোমার জামাইরে ধরে নিয়ে গেছে। কেন জামাইরে ধরে নিয়ে গেল কেন? কারা ধরে নিয়ে গেছে? কি হয়েছে? জামাই কি করছে? কি করেনি আগে তাই বলো। জামাই কি ভালো? হ্যাঁ, তোমার জামাই ভালো? তুমি তো ভালো দেখে আমার বিয়ে শাদী দিছিলে, কত সুখ হবে আমার কপালে। আর সেই কালে ওই খালেকের সাথে আমার বিয়ে দিলে না। হ্যাঁ, ভালো ছেলে দেখে বিয়ে দিছিলে। আর এখন সে কি করতেছে তোমাকে একটু খোঁজ খবর রাখো? তোমার জামাই কি ভালো পথে চলে? হালাল ইনকাম করে? হ্যাঁ, কিচ্ছুই তো খোঁজ খবর রাখো না। মেয়েরে বিয়ে দিয়ে চুপ করে তো বাড়িতে বসে আসো। আর এখন এই যে তার চলাফেরা, তার ব্যবসা বাণিজ্য সবকিছু বৈধ না তো, এই জন্য তারা দৌড়ে নিয়ে গেছে। ধরা পড়ছে, কয়দিন লুকিয়ে থাকা যায়? হ্যাঁ, হ্যাঁ রে, ধরে নিয়ে গেছে ভালো কথা, সময় হলে তাকে বের করে দেবে তারা। এত উতাল হচ্ছিস কেন? উতাল হব না কেন, তুমিই বলো। হ্যাঁ, সে কি ঠিকমতো ঘরে থাকে, ঘরে শোয়? আমার কাছে কি সে সময় দেয়? একদম দেয় না। তাহলে দিনের পর দিন সে যদি থেকেও আমার একাই থাকতে হয়, এই কথাগুলো তো তোমারে বুঝাইনি, বলিনি কখনো, নিজের মানের জোতের ভয়ে। আজকে সব শুনে নাও। সে কখনো আমার সাথে ঠিকঠাক মতো সময় দেয় না, ঘরে ঠিক মতো শোয় না। কোথায় সে পোলায় থাকে, কি করে, কি হয়, এই অবৈধ লাইনে। তার চলার কোনো ঠিক নেই, ঘুমের ঠিক নেই, শোয়ার ঠিক নেই। আর এই সমস্ত ছেলের সঙ্গে সংসার করা যায় নাকি? তুমি এখন আমার কি ব্যবস্থা করবে তুমি করো। আমার আর এই সংসারে থাকতে ভালো লাগতেছে না, বুঝতে পারছো? দ্রুত করবা, কি করবা জানি না আমি। হ্যাঁ রে শেফালি, তাহলে আমি এখন কি করব বল? কেবল এই বিয়ে হতে না হতেই তোরা এরকম শুরু করলি? এগুলি কি আসলে দোকানের পণ্য যে যখন ইচ্ছা তখন বদলানো যায়? হ্যাঁ, দেখো বাবা, জীবনটা সবে মাত্র আমার শুরু। এখন এইরকম কথা বলো না তো। ওই খালেকের সাথে যদি আমার বিয়ে দিতে তাহলে আজকে এই ঝামেলা পড়তে হতো না। হ্যাঁ, ভালো দেখে তো সুখ খাইতে দিছো মেয়েরে এই সংসারে। আর খুব তো আমি সুখে আছি, দেখো। হ্যাঁ, আরো তোমার কত মানুষ এই যে এইগুলাদের নিন্দা দিচ্ছে, ঠুক দিচ্ছে, এটা কি ভালো কাজ? হ্যাঁ রে, এটা ভালো কাজ না, এটা তো আমিও বুঝি। তাহলে এখন তুই কি করবি? কি ডিসিশন নিচ্ছিস বলতো আমাকে? বাবা, আমি বলি কি, এখনো তো আমার সন্তানাদি কোনো কিছুই হলো না। তাই তুমি ওর কাছ থেকে যদি পরিষ্কার করে আমায় নিয়ে যেতে পারো, সেটাই মনে হয় সবচেয়ে বেটার হয়। আরে বেটার হয় মানে? তুই এত বড় একটা ডিসিশন হুট করে নিতে পারলি? এভাবে তাই হয় নাকি? ওখানে একটু ধৈর্য ধরে থাক। দেখ না, কত মেয়েরা একটু ধৈর্য ধরলে তাদের জীবনে সুখ আসে। তুই তাদের মধ্যে একটু ধৈর্য ধর। আচ্ছা বাবা বলো তো, তুমি কি একদম গরিব? আল্লাহ তো তোমার যথেষ্ট অর্থ করে দিছে। আমি কি তোমার সংসারে গেলে আবার ভার হয়ে যাব নাকি? এরকম চিন্তা ভাবনা করে না তো। আমার জীবনটার একটা চিন্তা ভাবনা করো, আমার কি হবে? আমি না তোমার একটা মাত্র মেয়ে। তুমি না আমাকে বলতে তোর সুখের জন্য আমি অনেক কিছু করব? এই তুমি কি করছো? এই তুমি কি করলে? হ্যাঁ, ইতিপূর্বে তুমি আমাকে বিয়ে দিলে, আমি যেখানে চাইলাম সেখানে দিলে আমার সুখ হতো। ওই যে আমাদের এলাকার খালেক ছেলেটা, ছেলেটা কি খারাপ? ছেলেটা তো অনেক ভালো ছেলে। এখন দেখো না, সে একটা ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি করতেছে পাবলিক ফার্মে। অথচ তার কত সুখ। সে এখনো আমাকে ফোন করে বলে যে তোমার জন্য আমার দুয়ারটা খোলা, তুমি যেদিন চাইবে। তোমার একবার বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, যদি ওই সংসারে না পোষায় আমি তোমাকে আমার এখানে জায়গা দিব। অথচ আমি তার তার দিকে তার কোনো কথায় সাড়া দিচ্ছি না, তোমাদের মানিজ্যতের ভয়ে। আর তোমরা তোমাদের মানিজ্যত নিয়ে পড়ে আছো, তাই না? হ্যাঁ রে, তাহলে এই জামাইয়ের কি করবি? একে ছেড়ে দিবি তুই? শোনো বাবা, আমার জীবনের চিন্তা করলে একে তো ছেড়ে দিতেই হবে, কারণ এর কাছে কোনোদিনও সুখ হবে না। তোমরা ভাবছিলে এই ছেলেটা অনেক কর্মটি, অনেক কর্মজীবী, খুব ভালো ছেলে। আসলে বিয়ের সময় ছেলেরা এরকমই বলে, কিন্তু তা না। পরে ভিতরে ভিতরে দেখি যে না, ও বাবা, এর লাইন চলাফেরা সবকিছু আলাদা আলাদা, একদম ভিন্ন। খুবই একটা মানে ভালো না। আর এখানে আমি এসেও তারপরে দেখলাম যে যা হবার হয়েছে যদি এভাবে চলে। কিন্তু যে ওই প্রশাসনের ইয়েতে চাপে ওই ঘরে শুইতে পারে না, বউকে ঠিকঠাক মতো সময় দিতে পারে না, বাইরে বাইরে থাকে ঘুরে, এ ছেলেটা তো একদম ভালো না বাবা। আর এর কাছে কিভাবে আমি জীবন সংসার করব? কোথায় আমার ভবিষ্যৎ তুমি বলো? এই জন্য তোমাকে বলতেছি, তোমার সঙ্গে পরামর্শ করতেছি, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, এখানে কি আমার সুখ হবে তুমি বলো? শেফালি, আমিও তো জানি রে, তোর ভবিষ্যৎটা আসলে অন্ধকার, ওখানে সুখ হবে না রে। তারপরেও ধর তুই ওখান থেকে আমার সংসারে চলে আসলি। মেয়ে কখনো বাবার কাছে ভার হয় না রে। তবুও তোকে যে সংসার করতে হবে, এখন ওই খালেক ছেলেটা যদি তোকে আবার মেনে না নেয় তাহলে তোর কি গতি হবে? কারণ ভেবে দেখেছিস তুই? বাবা, খালেক সম্পর্কে আমি যথেষ্ট জানি। আর শোনো, ইতিপূর্বে ওর সাথে আমি খুব ভাবে চলাফেরাও করছিলাম,
এমনকি ওই সমস্ত আমার সঙ্গে লেনদেন হয়ে গেছে ওর সাথে আমার। বুঝতে পারছো? আজকে তোমাকে এটাও বলে দিলাম। ও আমাকে তারপর থেকে বলে যে জীবনে তোমাকে যদি জীবন সঙ্গিনী করতে পারতাম আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়াই ছিল না। অথচ তোমাদের মুখের দিকে তাকায় আমি ওকে না করে তোমরা যেখানে দিলে আমি সেখানেই গেলাম। আমি জানি খালেক আমাকে নেবে। তোমরা যদি কথা বলতে চাও প্রয়োজনে খালেকের সঙ্গে তোমাদের আমি ফোনে কথা বলাই দিব, তারপরে তো নিশ্চিত হবা। হ্যাঁ রে শেফালি, তুই যদি খালেক সম্পর্কে আসলে আমাকে নিশ্চিত করিস তাহলে তো ভালোই হয়। আর যদি খালেক তোকে আসলে মেনে নাই নেই, তাহলে আমি তো আছি, আমার সংসারে তুই থেকে যাবি। বাবা, তোমার সংসারে থেকে যাবো মানে হঠাৎ এই কথা বললে তুমি? বলবো না? তোর কি মনে পড়ে সে কথা? কোন কথা বাবা? আমার ঠিক মনে আসছে না। ও, মনে পড়ছে না তাহলে? এখনই ভুলে গেলি? আরে তোর ছোট মামার ওই যে বিয়ের অনুষ্ঠানে, ওই যে সেদিন রাত্রে অনেক মানুষের ভিড়ে তোর মা, তুই, আমি ওই যে একটা রুমে শুয়েছিলাম না? তোর মাকে মনে করে মিস্টেক করে আমি ওই যে তোর সঙ্গে যেটা হ্যাঁ। বাবা, আমার মনে পড়ছে এই কথাটা। হ্যাঁ, সেদিনকার কথা কি আর আমি কোনোদিন ভুলি বাবা? কিন্তু ওই কথা তো সেদিন আমি লজ্জায় চুপ করে আসি, আবারও তুমি আজকেও মনে করাই দিচ্ছ। হ্যাঁ। এই কথা বলতে তোমার লজ্জাও না একবারও? না রে, লজ্জার কি আছে? মানে শেষ কথা এটা। তোর তোর কোনো যদি গতি করতে নাই পারি, তাহলে তুই আমার সঙ্গে থাকবি। আর একবার যেটা হয়ে গেছে এটা আর আপত্তি করিস কেন রে? তোর কি আপত্তি আছে? আপত্তি? বাবা, আপত্তি মানে? কিসের আপত্তি? হ্যাঁ, আমার তো আর ভালো হয়। আমি আরো লজ্জা করে তোমাকে কিছু বলতেছি না, তুমি আমাকে বলার সুযোগ করে দিচ্ছ। আমার কোনো আপত্তি নেই বাবা। আরে তুমি বললে তো আরো আমার ভালো, আমি খুশি। কারণ আমার যদি খালেক কখনো আমাকে মেনে নাই নেয়, ধরো আমি ওখান থেকে চলে আসলাম খালেকের ভরসায়, খালেক আমাকে মেনে নিল না, তখন তো তোমার সংসারে আমি থাকবো। আর আমি এইভাবেই বা কতদিন থাকবো? তুমি আমাকে সেদিনকার মতো এভাবে দিয়ে দিয়ে চালিয়ে নেবে পারবে না? হ্যাঁ। এরকম হলে তো বড্ড ভালো হয় বাবা। তাই নাকি রে? তাহলে এক কাজ কর, 2-4 দিন দেখ, তারপরে বেড়ানোর নাম বলে ও বাড়ি থেকে এখানে সবকিছু গুটিয়ে নিয়ে চলে আয়। ও সংসারে তোরা থাকতে হবে না, আমি তো আছি। নয় খালেক নয় আমি, তোর জীবনে যে কোনো একটা কিছু তুই পাবি। কোনো কিছু হারাসনি এটা ভেবে তুই চলে আয়। আর চিন্তা করিস না রে মা। বাবা, তুমি বলছো এই কথা? আমি অবাক হয়ে যাচ্ছি। আমার কল্পনাও আমার মধ্যে আসে না যে তুমি কখনো সেই রাতের কথা মনে করে দেবা বা তুমি আমাকে এই সমস্ত একটু সুযোগ দেবা। কারণ বাবা, তুমি হলে যে আমার কতটা ভালো হয় আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা। কারণ সেদিন আমি চুপি চুপি মজা নিয়েছিলাম, এত ভালো লাগছিল আমার বাবা। কি বলবো তোমার, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর কখনো তুমি বাবা বলে এটা কখনো তোমাকে আমি ফিডব্যাকও দিতে পারিনি যে আসলে তোমাকে কি করে যে বলে। এরকম তো আমার হাজবেন্ডও আমাকে এইভাবে আদর আপ্যায়ন করেনি বাবা। তার কাছ থেকে কখনো ওইভাবে আমি পাইনি, কোন রকম দেয় হয়ই না। এই অবস্থার মধ্যে ছিলাম। আর তুমি যেহেতু বলছো এখন তো আমার জীবনটা একদম ভবিষ্যৎটা উজ্জ্বল বাবা, আমার খুব আনন্দ হচ্ছে। এই কথাই থাকলো তাহলে। নয় খালেক নয় তুমি। খালেক এলে তো কোনো কথাই নেই। আর যদি খালেকও মিস করে আমাকে না নেয়, সে যদি আমার সঙ্গে কোনো প্রতারণা করে, তাহলে তো তোমার কাছেই আমি থেকে যাব। আর আমার কোথাও যাওয়া লাগবে না। কিছু ছেলেপেলেদের প্রাইভেট পড়াবো আর তোমার সংসারে থেকে যাব। বাস তুমি আমাকে চালিয়ে নেবে। মাও বুড়ো হয়ে গেছে, মা আর কতদিন আমার উপরে ডিপেন্ড করে থাকবে। কেমন হয় বাবা বুদ্ধিটা? হ্যাঁ। হ্যাঁ রে শেফালি, তোর কথা শুনে যে আমারও খুব খুশি লাগতেছে। তাহলে শোন, আমি যেহেতু বাড়িতে নেই, বাইরে আছি, তো অনেক লোকজনের মধ্যে আমি একটু আড়াল যেয়ে তোর সাথে কথা বলছি, অনেকে আমার দিকে তাকিয়ে আছে। তো এখন ফোনটা রাখি, পরে তোর সাথে আবার না হয় রাত্রে ফোন করে কথা হবে। ওকে বাবা, তাহলে রেখে দাও তুমি। ওকে, বাই। তো বন্ধুরা, আমার বাবার সঙ্গে আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।